গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আজকে 2 জানুয়ারি 2025 আর আমি এখন আছি নেতারহাটে আমরা আছি হোটেল প্রভাত বিহার জেটিডিসির ইউনিট। আর এখন বাজে সকাল 6:10। আর এত সকালে উঠে পড়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে সানরাইজটা দেখা। আর সানরাইজ স্টার্ট হচ্ছে, সেইটা দেখার জন্য সবাই ব্যালকনিতে এসেছি। এই ব্যালকনি থেকে, এই হোটেলের মেন ইউএসপি হচ্ছে ব্যালকনি থেকেই কিন্তু সানরাইজ দেখা যায়। চলুন একসাথে এই সকালের সানরাইজটা দেখি। কি অসাধারণ লাগছে এই দৃশ্য, ঠিক যেন মনে করিয়ে দিচ্ছে রবি ঠাকুরের গান, নীল দিগন্তে ওই ফুলের হাওয়া লাগলো লাগলো নীল দিগন্তে। সামনে নীল আকাশের নিচে দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো পাহাড়, আর তার ওপারে আস্তে আস্তে সূর্য দেবতার লুকোচুরি খেলা শুরু হয়েছে। সানরাইজ হবে একটু পরেই, যা দেখবো আমরা এই নেতারহাটের সানরাইজ স্পট থেকে। তো ঠান্ডা প্রচণ্ড, সবাই উঠে গেছে, দেবিকা, ছোট মাসি, মা সব চলে এসছে এখানে, সবাই মুড়ি ঝুড়ি দিয়ে। প্রচণ্ড ঠান্ডা। এই পিউ জাস্ট আসলো, ঠান্ডায় একদম সবাই কাঁপতে কাঁপতে চলে এসছে সকালে। এই প্রথম সানরাইজ দেখার জন্য উঠলি বল? ও জীবনে, দেবিকার জীবনে এই প্রথম সানরাইজ। হ্যাঁ, পুরো ঢেউয়ের মতো। সামনে দেখুন প্রচুর লোক হয়ে গেছে। এই হোটেলের বাইরে থেকে, এই হোটেলটা যেহেতু সানরাইজ পয়েন্ট, এখানে কিন্তু বাইরে থেকেও প্রচুর লোক আসে এই সানরাইজ দেখার জন্য। তারা এসে সবাই ভিড় জমিয়েছে এখানে। আর আমাদের ভাগ্য হচ্ছে যেহেতু আমরা হোটেলে আছি, তাই একদম হোটেলের ব্যালকনি থেকে সানরাইজ দেখতে পাচ্ছি, কোথাও আর যেতে হচ্ছে না আমাদের। উঠে গেল, উঠছে উঠে গেল। অসাধারণ একটা সূর্যোদয় দেখলাম আমরা এই নেতারহাটের হোটেল প্রভাত বিহারের ব্যালকনি থেকে। এখন সূর্য একদম ওইদিকে উঠে গেছে, পাহাড়ের পেছন দিয়ে টুক করে উঁকি দিল সূর্যি মামা। আর সবাই নিচে দাঁড়িয়েছিল এই সূর্যোদয়টা দেখার জন্য। আপনাদের জন্য তুলে ধরলাম তার একটুখানি গ্লিমস। পাহাড়ের পুরো রেঞ্জটা একদম এখানে পুরো ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতন লাগছে। আর তার ওপার দিয়ে সূর্যোদয়, কি যে অসাধারণ লাগলো এটা বলে বোঝাতে পারবো না। এই জন্যই কিন্তু এই হোটেলটা চুজ করা। আপনাকে কোথাও যেতে হবে না বা কোথাও থেকে এখানে আসতে হবে না সানরাইজ দেখার জন্য। এটাই নেতারহাটের সানরাইজ পয়েন্ট। সূর্যোদয় দেখা শেষ, এবার যাই নিচে যাই, আস্তে আস্তে ফ্রেশ হবো সবাই মিলে। আজকে এখানে একটু তাড়াতাড়ি চেক আউট করবো, কারণ আজকে অনেক লম্বা ট্যুর প্রোগ্রাম আছে, যেহেতু কালকে নেতারহাটে সাইট সিনটা আমরা ভালো করে করতে পারিনি। তো সেই জন্য আগে নিচে যাই, তারপর আস্তে আস্তে দেখি অন্যদের কি অবস্থা। এবার রেডি হতে হবে। সানরাইজ দেখে রেডি হয়ে আমরা হোটেল চেক আউট কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি। আজকে নেতারহাটের বেশ কয়েকটা পপুলার ট্যুরিস্ট স্পট ঘুরে দেখব আমরা। তার মধ্যে আমাদের প্রথম গন্তব্য কোয়েল ভিউ পয়েন্ট। আমরা এখন নামলাম কোয়েল ভিউ পয়েন্টের সামনে। জায়গাটা অসাধারণ, সকালবেলা ঠান্ডা এখানে নেতারহাটে, আর সেরকম সুন্দর একটা মিঠে রোদ পড়ছে, ব্যাপক লাগছে। এইখানে সব ছোটোখাটো স্টল আছে আর সুন্দর পাইন ফরেস্টটা। এই পুরো রাস্তাটা দিয়ে আসলাম এখানে শালের জঙ্গলের মধ্যে দিয়ে। আর এই যে চেয়ার রাখা আছে, এটার পাশ দিয়ে আমাদের চলে যেতে হবে ওই দিকে ভেতরে কোয়েল ভিউ পয়েন্ট দেখার জন্য। ও আমাদের যাওয়ার রাস্তাটা পুরো পাইন ফরেস্টের ভেতর দিয়ে। হে দুর্দান্ত লাগছে জায়গাটা, দুর্দান্ত লাগছে। এই সুন্দর পাইন ফরেস্ট, দুর্দান্ত। এই কোয়েল ভিউ পয়েন্টের আগে পিউ এখানে রিল ফিল বানানোর জন্য সব সেট আপ করছে। সত্যি কথা, এই ইনস্টাগ্রাম রিলস যদি কেউ বানাতে চান, এই পাইন ফরেস্ট কিন্তু আইডিয়াল জায়গা। অসাধারণ লাগছে দেখতে। এই কোয়েল ভিউ পয়েন্টে কিন্তু সানরাইজ সানসেট দেখার জন্য দেখুন এইখানে কি সুন্দর বসার চেয়ার আছে, পুরো চারিদিকে পাহাড়, আর এইখান দিয়ে আপনারা সেই সূর্য সানসেট বা সানরাইজ আপনারা দেখতে পারবেন। এখানেও স্টল ফল আছে চা ফা খাওয়ার জন্য, বেশ ভালো লাগছে।
ওয়াও, যে কোয়েল ভিউ পয়েন্টে কিন্তু এই পাইন ফরেস্টটাই মেন, আর তার পাশে এটা একদম পাহাড়ের রেঞ্জটা এখান থেকে দেখা যায়, যেটা কিছুটা আমাদের হোটেল থেকেও দেখা যাচ্ছিল। দেখুন সবাই চেয়ারে বসে আছে, এখন কিছুটা ফগে ঢেকে গেছে, বাট ওইদিকে পুরো পাহাড়ের রেঞ্জটা আছে। আর এইখান থেকে সানরাইজটা হয়েছে এই দিক থেকে, সেটা বোঝাই যাচ্ছে। তো এটা সানরাইজের জন্য কিন্তু বেশ ফেমাস। তা কোয়েল ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেল। কোয়েল ভিউ পয়েন্ট দেখে আমরা সামনে এখন দেখছি ওই স্টল থেকে বা গাড়ির সামনে স্টল থেকে একটু চা খাবো। প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে মুখ চোখ শুকিয়ে যাচ্ছে মোটামুটি। এখন মোটামুটি এই 10 ডিগ্রি 9 ডিগ্রি এখানে টেম্পারেচার, আর হাওয়া দিচ্ছে, তাই জন্য ঠান্ডাটা বেশি লাগছে। ঠান্ডায় ঠান্ডা, প্রচন্ড দেবিকার অবস্থা দেখুন, মানে আমি আর দাঁড়াতে পারছি না এখানে, ঠান্ডায় তাকাতে পারছি না। কথা কি বলবো, দাঁত টাত জমে গেছে, হাত ফাত ফ্রিজ হয়ে যাচ্ছে। আসলে হাওয়া দিচ্ছে তো, ঠান্ডায় মারাত্মক ব্যাপারটা হাওয়া। আর এই পুরো পাইন বন, তার মাঝখান দিয়ে হাওয়া চলছে, মানে এই তাকাতেও পারছি না, ভিডিও করতে পারছি না ঠিক মতো। দেখুন গরম চা দরকার, চা দরকার, তাই না? হ্যাঁ হ্যাঁ, মাথাটা ধরে গেল আমার এই ঠান্ডাতে। কোয়েল ভিউ পয়েন্ট দেখে এবার আমরা এসে পৌঁছেছি নেতারহাট লেকে। নেতারহাট লেকের পাশ দিয়ে এই ড্রাইভটা কিন্তু ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স। কি সুন্দর লাগছে না লেকের এই ভিউটা যেতে যেতে। আমরা সামনেই গাড়ি দাঁড় করাবো, আর তারপর এই লেকের সুন্দর ভিউ তুলে ধরবো আপনাদের জন্য। এখন আমরা নামলাম নেতারহাট লেক, নেক্সট ভিউ পয়েন্ট আমাদের। এই হচ্ছে নেতারহাট লেকের ভিউ পয়েন্ট। এদিক দিয়ে সোজা এসে এই রাস্তার উপর দাঁড়ালাম। এইখানে এই পুরোটা হচ্ছে নেতারহাট লেক। এখানে সুন্দর বোটিংয়ের ব্যবস্থা আছে। এই যে দেখাই, ওখানে বোটসগুলো সব দাঁড়িয়ে আছে, ওখানে বোটিং করা যায় এমনি টাইমে। এটার পাশেও একটা সুন্দর রিসোর্ট মতো দেখতে পাচ্ছি, বাট সেটা জানি না যে এখনও ওপেন হয়েছে কিনা। আর এই দিকে একটা দ্বীপ মতন আছে সুন্দর। আর এই পুরোটা হচ্ছে নেতারহাট লেক। যে এখান দিয়ে সোজা গিয়ে একটা ভিউ পয়েন্ট মতন বানানো আছে। এইটা হচ্ছে নেতারহাট লেকের ভিউ পয়েন্ট। এটা এখনো তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আমি দেখতে পাচ্ছি। বেশ সুন্দর লেকটা, অসাধারণ লাগছে, বিস্তীর্ণ লেক, দুরন্ত লাগছে। নেতারহাট লেক দেখে এবার আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন আপার ঘাগরি ওয়াটারফলসের দিকে। আর এই ফলসে যাওয়ার পথেই পড়বে খুব সুন্দর নাশপাতি বাগান, সেটাও পারলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই সামনে যেখান দিয়ে আমরা ক্রস করছি আপার ঘাগরি যাওয়ার সময়, এইটা হচ্ছে নাশপাতি বাগানের পাশ দিয়ে। এটা পুরো সব নাশপাতি গাছ। अभी तो नहीं हो रहा था, कब होता है, मतलब फलता कब है ये, सीजन कब है? ये पूरा বাগান है ना नाशपाती का, পুরোটা হচ্ছে নাশপাতির বাগান। আমরা যাচ্ছি, এখন ফল টল নেই, সব গাছ একদম উজড়ে গেছে, বাট পুরোটা কত বড় নাশপাতি বাগান সেটা দেখুন, ওই এন্ড থেকে এই এন্ড অবধি। নাশপাতি বাগান এখন এমনিতে বন্ধ, ওখানে ঢুকতে দেয় না, তাই বাইরে থেকেই ড্রাইভারজি দেখিয়ে দিলেন। বিশাল বড় বাগানটা, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যাচ্ছে না সেরকম, বাট অসাধারণ লাগছিল দেখতে। এবং যখন যে সিজনে নাশপাতি ফলবে সেই সিজনে আসলে তো দুর্দান্ত লাগবে। আর তার ঠিক অপোজিটেই এই হচ্ছে পার্কিং। এইখানে আমাদের গাড়ি পার্ক করেছে, সবাই নেমেছি আমরা, কারণ এই সামনে দিয়ে নেমে যাওয়া যায় আপার ঘাগরি ওয়াটারফলস। এখানে পার্কিং নেয় 20 টাকা করে, আর প্রবেশ ট্যাক্স নেয় বলছে, এখানে প্রবেশ শুল্ক 10 টাকা, বাট আমি এখনো এখানে কোনো ইয়ে দেখতে পেলাম না যেখানে প্রবেশ মূল্য দিয়ে টিকিট নিতে হয়। আমরা আপাতত এখান দিয়ে নেমে যাচ্ছি। যাওয়ার রাস্তাটাও বেশ ইন্টারেস্টিং, ঝর্ণার আওয়াজ কিন্তু এখান থেকেই শোনা যাচ্ছে। পৌঁছে গেছি আপার ঘাগরি ফলস। এখানে জানি না ফলসের কাছাকাছি কতটা পৌঁছানো যাবে, বাট এইখান থেকে ফলসটা একটু দেখা যাচ্ছে, দেখাই। এই ফলসটা পড়ছে, আর এইখানে একটা সুন্দর তার
পরীক্ষা মতন তৈরি হয়েছে ফলসটা পরে। এটাই হচ্ছে আপার ঘাগরি ফলস। জলটা আসছে ওপর দিয়ে, জানি না ওটা কাছাকাছি যাওয়া যায় কিনা। এই হচ্ছে আপার ঘাগরি ফলসের ভিউ। আপার ঘাগরি দেখে এবার আমরা এগিয়ে চললাম নেতারহাটের গর্ব নেতারহাট স্কুল দেখতে। কেন গর্ব সেটা ক্রমশ প্রকাশ্য। যাওয়ার রাস্তাটা কি অসাধারণ আর ওয়েল মেনটেন দেখুন। দেখতে দেখতে আমরা কিন্তু নেতারহাট স্কুলের সামনে অলমোস্ট পৌঁছে গেলাম, আর একটু পরে গিয়ে দাঁড়াবো নেতারহাট স্কুলের পার্কিংয়ে। আমরা এখন দাঁড়িয়েছি এসে নেতারহাট আবাসিয়া বিদ্যালয়, যেটা এখানকার ফেমাস স্কুল, তার সামনে। এই যে নেতারহাট আবাসিয়া বিদ্যালয়, আসার রোডটা তো দেখালাম, কত সুন্দর জায়গাটা, পুরো জঙ্গলে ঘেরা। এখানে এই SBI এর ব্রাঞ্চ আছে, নেতারহাট ব্রাঞ্চ SBI এর, আর তার পাশে হচ্ছে নেতারহাট এই স্কুলটা। স্কুলটার ভেতরটা অসাধারণ, যদিও ভেতরে ভিজিটার্স আর নট অ্যালাউড, কিন্তু ভেতরটা একবার বাইরে থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ দেখতে, বেশ সুন্দর দেখতে। নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল 1954 সালে স্থাপিত। এইখানের গুরুকুল সিস্টেম অফ স্টাডিজ খুবই ইউনিক ও বিখ্যাত। এই স্কুলের স্টুডেন্টসরা ম্যাথস অলিম্পিয়াডের কিন্তু রেগুলার পার্টিসিপেন্ট। আর তাছাড়াও এই স্কুল ফেমাস কারণ আমাদের দেশের অধিকাংশ IPS IAS অফিসার্স এই স্কুলেরই অ্যালামনাই। কি অসাধারণ ব্যাপার না? তাই জন্যই এই নেতারহাট স্কুল পৃথিবীতে অত্যন্ত বিখ্যাত একটি স্কুল। নেতারহাট স্কুল দেখে ব্রেকফাস্ট করতে আমরা এগোলাম নেতারহাট মার্কেটের দিকে। আর সেখানে একটা খুব পরিচিত খাবার খুব অপরিচিত পরিবেশনায় আমরা খেলাম। স্বাদ কিন্তু অপূর্ব ছিল। চলুন সেই এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। इडली उसका खाइएगा एकदम एकदम बिल्कुल। आप लोगों का इधर का टेस्ट करना चाहिए। सही बोला आप। सांबर तो उधर हाँ हमेशा मिलता है, ये तो आपने सही बोला। नया जगह पे नया एक्सपीरियंस अलग से अच्छा ठीक है ठीक है। चटनी तो वहाँ डेली खाते আচ্ছা, এখানে কিন্তু ইডলি একটা নতুন ধরনের খেলাম, সবজি দিয়ে আর চাটনি দিয়ে, ধনেপাতা চাটনি দিয়ে। এটা বলছিলাম যে আপনার সাম্বারও রাখেননি, সাদা চাটনিও রাখেননি, তো বলছে এটা গ্রামের মতন একটু খেয়ে দেখুন, তবে তো মজাটা পাবেন। ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের আজকের একটা ইম্পর্টেন্ট গন্তব্য লোধ ফলসের দিকে। বেতলা যাওয়ার পথেই এই লোধ ফলস আপনারা দেখে নিতে পারেন। নেতারহাট থেকে লোধ ফলসের দূরত্ব এই 60 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে ওই 1.5 থেকে 2 ঘন্টা মতন। এখানে গাড়ি থেকে নেমে এইসব গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই সামনে এন্ট্রি করতে হচ্ছে। এন্ট্রি করে তারপর এগোতে হবে। দেখি গাড়ির নাম্বার দিয়ে এন্ট্রি করতে হয়। এখান থেকে এন্ট্রি টিকিট করলাম, গাড়ি প্লাস লোক নিয়ে টোটাল 100 টাকা নিল, মানে 20 টাকা করে পার অ্যাডাল্ট হচ্ছে এন্ট্রি ফি, আর গাড়ির জন্য 50 টাকা। এইটা হচ্ছে এদের রেট। সেটা দেখিয়ে চেকপোস্ট থেকে এন্ট্রি দিল। এখন যাচ্ছি সামনে, এই টিকিটটা আবার জমা করে তারপর লোধ ফলসের দিকে যেতে হবে। আমরা মোটামুটি ওঠা শুরু করলাম, এখন বাজে 12টা 1 যখন এন্ট্রি করলাম। এবার ফেরার সময়ও দেখবো কটায় আমরা নামি। টোটাল লোধ জলপ্রপাত ঘুরতে আমাদের কতক্ষণ লাগছে। উঠতে উঠতে একটা কথা বলে দিই, এই লোধ জলপ্রপাত ঝাড়খণ্ড স্টেটের হাইয়েস্ট ওয়াটারফল। তো আমরা এখন পর্যন্ত এই কদিনে যা যা ওয়াটারফল দেখেছি তার মধ্যে হাইয়েস্ট হচ্ছে এই লোধ ওয়াটারফলস। যে আমরা পৌঁছে গেছি লোধ ফলসের কাছে। বেশ কয়েকটা সিঁড়ি আমাদের উঠতে হয়েছে, তাই না?
অনেক একটু উঁচুতে আছে, জায়গায় জায়গায় রেস্ট এরিয়া করা আছে। না ফলসে যাবো, উঠবো না নামবো না সেটা তো হবে না। সেটাই, এমনি কি সামনে ফলস পেয়ে যাবো, উঠতেও হবে নামতেও হবে। ফলসে যাচ্ছি। ওয়াও, এই লোথ ফলসের কাছে আমরা পৌঁছে গেলাম। যেরম বলছিলাম, লোথ ফলস ঝাড়খণ্ডের হাইয়েস্ট ওয়াটারফল। এই লোথ ফলস বুরহা নদীর কিন্তু একটা ট্রিবিউটারি থেকে তৈরি হয়েছে, আর তা বয়ে চলেছে ছোটনাগপুর মালভূমির লাতেহার ডিস্ট্রিক্ট দিয়ে। এটা পড়ছে প্রায় 143 মিটার বা 469 ফিট হাইট থেকে। একটা খুব সুন্দর কাঠের ব্রিজ দিয়ে দুটো স্টেজে এই ওয়াটারফল দেখার স্টেজ করা হয়েছে। খুব সুন্দর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যায় যদি ভিড় কম থাকে। অবশ্যই দেখতেই পাচ্ছেন সামনে এই কাঠের ব্রিজটা কিন্তু অসাধারণ লাগছে। আমরাও এগিয়ে চলেছি এই কাঠের ব্রিজের সামনে দিয়েই, যাতে সামনে থেকে লোথ ফলসটাকে আমরা দেখতে পারি। স্টেজ 1 থেকে লোথ ফলসের ভিউ দেখে এবার আমরা এগিয়ে গেলাম স্টেজ 2 এর দিকে, যেখানে আরও কাছ থেকে লোথ ফলসকে দেখা যাবে। বাট সামনে মানুষের প্রচণ্ড ভিড়, তার মধ্যেই যতটুকু পারি অবশ্যই আপনাদের জন্য তুলে ধরব। এই সামনে দেখুন প্রচুর মানুষ ভিড় করেছে, তারা এই কাঠের ব্রিজ দিয়ে টপকে একদম লোথ ফলসের সামনে চলে গেছে। ফাঁকা থাকলে অবশ্যই এখানে গিয়ে আপনারা ভালো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অবশ্যই করতে পারেন, কিন্তু ভিড় থাকলে সেটা করা কোনো মতেই সম্ভব নয়। তাই আমরাও বাধ্য হয়ে সেদিন ফিরে আসলাম। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে আর দাঁড়ানো গেল না, মানে এত ভিড় হয়েছে। আপনাদেরকে বলবো এই ডিসেম্বর জানুয়ারি আমি জানি না, অ্যাভয়েড করে আসতে। আর এখানে প্রচুর ভিড় হচ্ছে, যত পপুলার টুরিস্ট স্পট সেখানে পাগলের মতো ভিড় হচ্ছে। তাই জন্য কিন্তু যথেষ্ট প্রবলেম হচ্ছে আমাদের ঘুরতে ফিরতে। যদি মনসুন ফনসুনে আসেন তাহলে সেই সময় লোক কম হবে এবং ভিড়ও কম হবে, তখন দেখতে পারবেন। কেমন লাগলো লোথ ফলস? বাবা আর আসছি না, যা কেন? যা লোকজনের ভিড়, মানে লোকজন সরছে না, আর যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। সেটাই, মানে এত গ্যাঞ্জাম যে আমাদের দাঁড়াতে ইচ্ছেই করলো না, তাই না? ইচ্ছা করছে না, লোকে একদম ডেঞ্জারাস পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে আছে, ধাক্কা মারছে, যারা যাচ্ছে না তারাও ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। লোথ ফলস থেকে আমরা এবার এগিয়ে চললাম আমাদের আজকের শেষ গন্তব্য বেতলা ন্যাশনাল পার্কের দিকে। লোথ ফলস থেকে বেতলা ন্যাশনাল পার্ক প্রায় 80 কিলোমিটার রাস্তা, সময় লাগবে এই 2.5 থেকে 3 ঘন্টা মতো। এই সামনে ঘন জঙ্গল ইন্ডিকেট করছে যে আমরা বেতলা ন্যাশনাল পার্কের খুব কাছাকাছি চলে এসেছি। ওই ডান দিকে দেখা যাচ্ছে পালামু ফোর্ট যাওয়ার রাস্তা। পালামু ফোর্টকে ডান দিকে ফেলে আমরা এগিয়ে গেলাম আমাদের আজকে স্টে বেতলা ফরেস্ট ট্যুরিস্ট কমপ্লেক্সের দিকে, যেখানে আজ আমরা বেতলায় থাকবো। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের বেতলার আজকের ঠিকানা, বেতলা নিউ ট্যুরিস্ট কমপ্লেক্স, যেটা পালামু টাইগার রিজার্ভের অন্তর্গত, তাদেরই গভর্নমেন্ট ট্যুরিস্ট কমপ্লেক্স আর কি, ফরেস্ট রিজার্ভের ট্যুরিস্ট কমপ্লেক্স। এবং এইটা হচ্ছে নতুন ট্যুরিস্ট কমপ্লেক্স যেটা উঠেছে, এই বিল্ডিংটা। এইটা হচ্ছে পুরনো ট্যুরিস্ট কমপ্লেক্স, মাত্র 4টে ঘর ছিল, আর এটা হচ্ছে নতুন। ঠিক আছে, এছাড়াও এদের প্রচুর রুমস আছে, ট্রি হাউস আছে, সেগুলো আমরা নিইনি কারণ আমরা এগুলো বেশি কমফোর্টেবল হয়েছি। তো আপনাদের ডিটেলস আমি জানাবো অবশ্যই আজকে বা কালকে সকালে, যে কীভাবে বুকিং করবেন, কী প্রসিজিওর, কী ব্যাপার স্যাপার। আপাতত চেক ইন ফর্মালিটিস করি, আগে দেখি যে সাফারি কীরমভাবে করা যায়। বেতলা ফরেস্ট ট্যুরিস্ট কমপ্লেক্সের বুকিং অনলাইন হয়, আমি স্ক্রিনে সাইটের লিঙ্ক দিয়ে দিলাম। আমাদের ভাড়া পড়েছিল পার রুম 1700 টাকা উইথ ট্যাক্স। এখানে প্রতি রুমে 2 থেকে 3 জন আরামসে থেকে যেতে পারেন। রুম কিন্তু একদমই সাধারণ, তবে বেতলাতে এটাই আপনাদের বেস্ট অপশন। বাকি হোটেলগুলো কিন্তু আরও তথৈবচ অবস্থা। তাই এই পালামু ট্যুরিস্ট কমপ্লেক্সকেই
আমরা বেছে নিয়েছিলাম আমাদের বেতলার স্টে হিসেবে। আমরা সেদিন লাগেজ রেখে ফ্রেশ হই আগেই ছুটলাম জঙ্গল সাফারির জন্য। তার জন্য বেতলা ন্যাশনাল পার্কের টিকিট কাউন্টার থেকে আগে অফলাইনে টিকিট কাটতে হলো। তারপর তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা এগোলাম সাফারির উদ্দেশ্যে। আমরা এখন জলদি জলদি লাঞ্চ করে শেষ করে এবার চলে এসেছি বেতলা ন্যাশনাল পার্কের একদম গেটের সামনে। ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার ওখান থেকে গাইড বুক করে নিয়েছিলাম। আমি আপনাদের পরের ডিটেলসে বলে দেবো সাফারি করতে করতে যে কীরকম কী খরচা, কীরকম কী প্রসেস। এটা হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক। আমরা এখন ঢুকলাম এই বেতলা ন্যাশনাল পার্কের ভেতর। এখানে আমাদের গাইড আছে রামলালজি, উনি আমাদের নিয়ে যাবেন। কোন সা গাড়ি है? अच्छा स्कॉर्पियो में। अच्छा ठीक है। বলেছি আবার স্করপিও পেয়েছি। দেখেছিস এক্ষুনি চেয়েছিলাম মন, দেখছিস তো যা চাই মন থেকে তাই পাই। কল্পতরু কি চেয়েছিস আর কি পেয়েছিস? আমি স্করপিও চেয়েছিলাম, তুই বললি বোলেরো দেয়, দেখলি বোলেরো দেয় বলিনি, বোলেরো দিচ্ছে আমাদের বলেছি। স্করপিওই এসে গেল। ভালো। আমরা সবাই এখন উঠে পড়েছি, আমাদের স্করপিও গাড়ি পেয়েছি এখান থেকে। স্করপিওতে সবাই উঠে এখন আমরা জঙ্গল সাফারির জন্য রেডি। এইটা হচ্ছে বেতলার গেট। এই গেট খুলে গেল, দেখুন বাইসনের পিকচার দেওয়া। আর আমরা ঢুকছি এই জঙ্গলের ভেতর। ইনি আমাদের গাইড, উনি পেছনে বসবেন, রামলালজি। এই বিস্তীর্ণ জঙ্গল সামনে। এই সাফারিটা হয় মোটামুটি 1 ঘন্টার। আর আমাদের এই একটা গাড়ি, আমরা এখন স্করপিও গাড়িতে যাচ্ছি। এখানে কিন্তু জিপ সাফারি হয় না, এখানে স্করপিও বা বোলেরোতেই সাফারি হয়। এই একটা গাড়ি উইথ গাইড উইথ ড্রাইভার, এই গাড়ির কস্ট পড়েছে 1700 টাকা, যার মধ্যে আপনারা 6 জন ট্রাভেল করতে পারেন। এইখানে কিন্তু কোনো অনলাইন বুকিং হয় না। পালামৌ টাইগার রিজার্ভে এসে এখানে টিকিট কাউন্টার থেকে আপনাদের টিকিট অফলাইন কাটতে হবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। সাফারির টাইমিং বিকেল 2টো থেকে 5টা আর সকাল 6টা থেকে 10টা। বিকেল 5টায় লাস্ট এন্ট্রি, সকাল 10টায় লাস্ট এন্ট্রি। অসময়ে কাশফুল উঠলো তো দেখলাম। ওই দেখুন সামনে দিয়েই হরিণ লাফিয়ে চলে গেল। আমাদের সাফারি শুরু থেকেই আজ কিন্তু আমরা প্রচুর হরিণ আর হনুমান দেখতে পাচ্ছি। এই বেতলাতে কিন্তু হরিণ ছাড়াও হাতি, লেপার্ড, বাইসন দেখতে পাওয়া যায়, যদিও তার সময় বিশেষে। জানোয়ার দেখতে পাওয়ার আশায় আমরা কোনোদিনই জঙ্গলে যাই না। জঙ্গলের অ্যাম্বিয়েন্সটাই এক্সপিরিয়েন্স করা আমাদের মূল উদ্দেশ্য থাকে সবসময়। यहाँ पे आज हरिण फेस्टिवल चल रहा है। দূরে একটা বন মুরগিও দেখা যাচ্ছে এখান থেকে, যদিও ক্যামেরায় সেটা ক্যাপচার হচ্ছে না। এখন এগিয়ে চলেছি এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। আচ্ছা, যেটা একটু জানতে পারলাম, এখানে আগে কিন্তু হাতি সাফারি হতো। তো হাতিরা যখন সাফারি করাতো, তারপর যে বুনো হাতিগুলো থাকতো বা কুমকি হাতিগুলো থাকতো যারা সাফারি করায়, তারা এখানে এসে আশেপাশে কিন্তু শুয়ে থাকতো। অনেক সময় তাদেরকে দেখা যেত যে তারা শুয়ে আছে। এখন যদিও হাতি সাফারি বন্ধ, হাতি সাফারি আর হয় না, কিন্তু এখনও কিছু কিছু জায়গায় হাতির যে শুয়ে থাকে তার গায়ের ছাপ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ দুলকি জালে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে হরিণটা। যাই হোক, অ্যাটলিস্ট ওপেন এখানে জঙ্গলে আমরা হরিণ প্রচুর দেখতে পেয়েছি। হরিণ ক্রস করে লাফিয়ে যাচ্ছে রাস্তা, বিভিন্ন স্পটেড ডিয়ার, সাম্বার ডিয়ার ভালোই এখানে বেতলা ফরেস্টে কিন্তু ঘোরাফেরা করছে। ক্যামেরা দেখালেই পালাচ্ছে দেখ। এই দেখুন, এখন আবার একই উপত্যকায় হরিণ, বাঁদর আর হনুমান একসাথে বিচরণ করছে। সত্যি আজ যেন আমরা হরিণালয়ে এসে পৌঁছেছি। ডুয়ার্সের জঙ্গলেও আমরা ঘুরেছি,
কিন্তু একসাথে এত হরিণ এরমভাবে বিচরণ করার এক্সপিরিয়েন্স আগে হয়নি। এই দেখতে দেখতেই আমাদের গাইড সাহেব গল্প করছিলেন এই জঙ্গলে সময় বিশেষে লেপার্ডও দেখতে পাওয়া যায়, আর তারা নাকি গাছে চড়তে প্রচণ্ড ভালোবাসে। অন্ধকার নামলে অনেক সময় লেপার্ডরা গাছে চড়ে বসেও থাকে। फल खाता है। ये वाले गाछ पे? हाँ, उस पर चढ़ जाता है लेपर्ड। अच्छा। হনুমান বাবা কিভাবে বসে আছে দেখ, আর ওইদিকে হরিণ একটা ক্রস করছে, ওই সামনেই হরিণ। ও মনে হচ্ছে শীতকালে হরিণ আর হনুমানরাই বেরিয়েছে এখন। অসাধারণ একটা পাখি দেখতে পেলাম এক্ষুনি আমরা, ব্লু কালারের একদম। দেবিকা ট্রাই করছে ফটোটা নেওয়ার, আমিও দেখানোর চেষ্টা করছি যদি দেখতে পারেন জুম করে আন্দাজে। और पतला पतला वाला है वो बेल गाछ। अच्छा, ये वाला सेगुन है ना? हाँ। এইগুলো সবই সেগুন গাছ, যেগুলো দেখতে পাচ্ছ সবই সেগুন গাছ। আচ্ছা, যেগুলো পাতলা সেগুলো বেল গাছ, আর মোটাগুলো হচ্ছে সেগুন গাছ। আমাদের সাফারি শেষ হয়ে গেল, এখন আমরা এসে দাঁড়িয়েছি আবার বেতলা ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটের সামনে। আর এই যে সাফারি পার্কের এন্ট্রি গেট, যেখানে এই বাইসনের ছবি দেওয়া এন্ট্রি গেট, এইখানে নাকি একটু আগেই এই রাস্তার এপার থেকে ওপার অবধি, এই এপার থেকে ওপার অবধি বাইসনের হার্ড ক্রস করেছে। আমাদের লাক ভাবুন আমরা সেটাও মিস করলাম, বাট তার মানে বাইসন কিন্তু দেখা যায়। আপনারা অবশ্যই আসবেন, চেষ্টা করবেন দেখার। আমাদের সাইটিং হয়নি, কিন্তু আপনাদের হতেও পারে। আর এই জঙ্গলটা ইটসেলফ এই সময় যথেষ্ট এনজয়েবল। চলুন, আমাদের সাফারি শেষ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ট্যুরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল লাইফ অ্যান্ড কালার্স। এখন আমরা এখান থেকে ফিরে যাব আমাদের যে হোটেল আমরা বুক করেছি ট্যুরিস্ট কমপ্লেক্স, সেইখানে। আজকের মতো এখানেই টাটা। লাইফ অ্যান্ড কালার্স থেকে সৌম্য আর দেবিকা সাইনিং অফ।